रस्क को चला हचोए मेनखान परब प्रभाते अब सानताड़ी साहित्य हारा बुरू अंडे खनागे पाथाम बेगर आरहम अक्तरेना धरुव पाथाम नवा सानताल परगना खना पुकुरी मिशन खना उडुक सदर कान थाई 1890 साहित रे नवा चांदोकिया पाथाम उछल लेना साबसापड़ाई लेकाते ताहे कनाई ए कैम्पबेल एंड्रूज कैम्पबेल जहां दो तायम दारा मिशनरी को आमल रेन गिन लेदा उन अक्तो खनागे अब पाथाम को हारा बुरू कान थाई एवं सानताड़ी साहित्य हारा बुरू कान थाई ओना तायम उन अक्तो जे पश्चिम बंग सरकार जहां आसेका वेस्ट बेंगल 1964 साल खना ओना सिंगल साकय उद्बोधन उछन अगुई तबन थाई तायम दाराम दो नवा दो नितु दो अगुई नई डॉक्टर सुबोध हांसदा के ओनानी सासापड़ाई दो नौका भाबते अब सानाम पाथाम दाराय तेगे अब सावहे हारा बुरू कना एवं नेगे नचार अनलिया को अडी नापायते अब मोड़े रेना कथा अडी नापाय साहित्य को पासनावदा आर पासनाव चला कना नितो पाथाम अब जदि बन पढ़ावा अब जदि बन हतावा अब जदि बन पासनावा पाथाम दाराय तेगे मिटांग सावता मिटांग मानमी मिटांग गोष्ठी जुमित आगु दाड़िया को चेदा से पुथि पाता माननीय अजित किस्कु माननीय आमादेर टीसी बास्के महाशय आमादेर दिशा पत्रिका सम्पादक एवं सुशांत टुडू महाशय যাই হোক ইয়া প্রচার করার জন্য এবং মাতৃভাষায় শিক্ষালাভের অধিকার আদায়ের জন্য অলচিকি লিপি একটা হাতিয়ার হিসাবে কাজ করে এবং 1979 সালে পশ্চিমবঙ্গে অলচিকি লিপি সরকারিভাবে স্বীকৃতি পায় কিন্তু তারও আগে এই যে আমাদের ম্যাগাজিনগুলো আমাদের কলকাতায় অ্যাকচুয়ালি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম সাঁওতাল সম্প্রদায়ের মানুষ চাকরি সূত্রে বসবাস শুরু করেন এবং সেই সময় প্রথম যে আমাদের ম্যাগাজিন এখানে 1985 সাল থেকে সাধারণত শুরু হয়েছিল আপনারা জানেন বডিগার্ডে কলকাতা মা মরে হয় মা মরে হচ্ছে আমাদের এটা বার্ষিক পুজো তো ওই পত্রিকা শুরুর কল্পনাটা ওখান থেকেই যে সাঁওতালি সামাজিক এবং ধর্মীয় রীতিনীতি প্রচার করার জন্য আমাদের একটা গণমাধ্যম দরকার সেই গণমাধ্যম শুরু করার জন্য প্রথমে বিতর্ক শুরু হলো কোন লিপিতে সেটা ছাপানো হবে তখন আমাদের তিনটে সংগঠন ছিল 67 সালে তৈরি হয়েছিল আদিবাসী সোশিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন তারা বলেছে অলচিকিতে ছাপানো হবে আবহাওয়া গাঁওতা তারা বলছে বাংলা লিপিতে ছাপানো হবে আর সাঁওতালি লিটারারি সোসাইটি তারা খ্রিস্টান সম্প্রদায়ে সাঁওতালি কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী তারা রোমান লিপির পক্ষে তো 1950 সাল থেকে এই লিপি নিয়ে ডিবেট এক দশকের বেশি এই ডিবেট চলতে থাকে লিটারারি সোসাইটি নিজস্ব যুগ সিরিয়াল পত্রিকা শুরু করলেন আবহাওয়া গাঁওতা এভেন পত্রিকা শুরু করলেন এভেন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন জ্যোতিলাল মান্ডি ঘটনাচক্রে উনি আমার ফার্স্ট সংখ্যা প্রকাশিত হয় তখন আমাদের জাতীয় অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় অনেক অবদান আছে বাংলা সাহিত্যে একইভাবে সাঁওতালি সাহিত্যে কিন্তু তার মধ্যে যেটা ল্যাটেন্ট এজেন্ডা লুক্কায়িত যে এজেন্ডা সেটা হচ্ছে ধর্ম প্রচার সেই কারণেই আমরা দেখি সাধুরাম চাঁদ মুর্মু সেই 50-এর দশকের আগের থেকে 1930-32 সাল থেকে রঘুনাথ মুর্মু ইনারা সাঁওতাল জাতিকে নিজস্ব ধর্মের দিকে ফিরিয়ে আনার জন্য ওনারা লড়াই করেছিলেন সাধুরাম চাঁদ মুর্মু লিখেছিলেন সারি ধরম সেরেই পুঁথি সারি ধরম সাঁওতাল জাতির ধর্ম এবং সেই সংক্রান্ত ভালো ভালো সে গানের কবিতার এবং কবিতাগুলোকে গানের ফর্মে উনি প্রচার করতেন এবং রঘুনাথ মুর্মু একইভাবে কাজ করে গেছেন উনি উড়িষ্যাতে থাকতেন এইভাবে প্রথম আমাদের এই পত্রপত্রিকা যখন শুরু হয় এটা বর্তমানে আমি সম্পাদনা করছি আমি লাস্ট কয়েক বছর করছি কিন্তু জিনিসটা হচ্ছে কি অলচিকি লিপির মাধ্যমে সাঁওতালি ভাষা আন্দোলনকে ভারতবর্ষের সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল বলেই সাঁওতালি ভাষা জাতীয় স্বীকৃতি অর্জন করেছিল এবং 2003 সালের 22 ডিসেম্বর সাঁওতালি ভাষা ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পরেই একমাত্র
সাঁওতালি ভাষাকে ভারতবর্ষের একটি ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে এবং আজকে শিক্ষা দীক্ষা চলছে। কিন্তু তারও আগে পত্রপত্রিকার কি বিশাল ভূমিকা। 1991 সালে আমাদের শ্রদ্ধেয় উপেন কিস্কু মহাশয় পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার পরে উনি একটা উদ্যোগ নিয়েছিলেন যে পত্রপত্রিকাতে প্রকাশিত সমস্ত সাঁওতালি ছোট গল্প, কবিতা এগুলোকে আমরা বইয়ের আকারে প্রকাশ করব। তখন আমাদের শ্রদ্ধেয় সুজিত কুমার ভৌমিক, ধীরেন বাস্কে মহাশয় ইনারা মন্ত্রী মশাইয়ের উদ্যোগে সাড়া দেয় এবং বিগত 100 বছরে যতগুলো কবিতা বেরিয়েছিল সাঁওতালি পত্রপত্রিকাতে সেগুলোকে একসঙ্গে সংগ্রহ করে সুজিত ভৌমিক সেটা সম্পাদনা করার জন্য আমাদের কয়েকজনকে দায়িত্ব দেন এবং উনি অবশ্যই ছিলেন। সেই বইটা হচ্ছে শতবর্ষের সাঁওতালি কবিতা, যেটা হচ্ছে সায়েসের মান্না অনর্হে। এটা কিন্তু 1993 সালে ছাপানো হয়। আমাদের সাঁওতালি ভাষা সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার 10 বছর পূর্বে। তো সেই 275 পৃষ্ঠা সম্ভবত বইটা, সেটা আমরা সম্পাদনা করেছিলাম বাংলা অনুবাদ সহ। এবং সেই বইটাই কিন্তু আজকে পশ্চিমবঙ্গে 12টা বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি পড়ানো হচ্ছে এবং প্রায় 60 থেকে 70টা কলেজে সাঁওতালি পড়ানো হচ্ছে ডিগ্রি কোর্স এবং মাস্টার্স ডিগ্রিতে। তাতে এই বইটা অবশ্য পাঠ্যপুস্তক হিসেবে স্থান পেয়েছে। অথচ দেখুন, আমরা উনার দূরদৃষ্টি আমরা উপেন কিস্কু মহাশয়ের এই জন্য আমরা শ্রদ্ধা জানাই। উনি কিন্তু বলেছিলেন যে ভবিষ্যতে যদি লেখাপড়ার জন্য সাঁওতালি ভাষা চালু করা হয়, বই আমরা পাবো কোথায়, তাহলে তোমরা একটু খাটো। তো আমরা তখনই প্রথমে বলেছিলাম যে অফিসে কাজ করে অত সময় পাবো কিনা, বলছে আগে চেষ্টা করো না, হয়ে যাবে। তো উনি 91 সালে মে মাসে মন্ত্রী হয়েছিলেন, 93 সালে এই বইটা উনি বার করলেন, আমরা সহযোগিতা করেছিলাম। প্রথম এডিশন যেটা হয় সায়েসের মান্না অনর্হে, এবং তার প্রচ্ছদটা এঁকেছিলেন কালীচরণ হেমব্রম, বিশ্বভারতীর একজন আঁকার শিক্ষক। না না, ওটা ইয়েতে সনাতন দাসকে অন্যটাতে করেছিলেন, আমাদের ইয়েতে মিথ্যামিক কাহিনীতে আর কি। আর উনি করলেন ইয়েতে আমাদের কালীচরণ। হ্যাঁ, তাই যাই হোক, এখন এটা করা হলো। এবং আরেকটা বই আমরা বার করেছিলাম ওই 2003 সালের অনেক আগে, ওইটা সম্ভবত 94 সালে 101 সাঁওতালি কাহিনী। সেটা প্রায় 1000 পৃষ্ঠার বই, মানে 101টা প্রকাশিত সাঁওতালি ছোট গল্প এবং কিছু লোককাহিনী, 12টা লোককাহিনী তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, সব কটারই সাঁওতালি ভাষায় এবং তার বাংলা অনুবাদ সহ। সেই জন্য এই বইটা প্রায় 1000 পৃষ্ঠার মতো হয়েছে, মানে 900 সামথিং পেজ হয়েছে। ওই বইটাও এখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়ানো হয়। তা উপেনবাবু এই যে পত্রপত্রিকা থেকে এগুলো সংগ্রহ করে যে একটা অমূল্য সম্পদ আমাদের হাতে দিয়ে গেলেন, সেটাই কিন্তু এখন আমাদের একমাত্র বলতে গেলে পাঠ্যপুস্তক হিসেবে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজে সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। তাহলে ম্যাগাজিনগুলোতে যদি এগুলো না বার হতো, আমরা তাহলে তো সাহিত্যের এই সম্ভারটা পেতাম না। তো সেই জন্যে এর ভূমিকা অস্বীকার করা যায় না। আমাদের টিসি বাস্কে মশাই একটু হতাশ হয়ে পড়েছেন, স্বাভাবিকই আমরাও একটু হতাশ যে পড়াশোনার অভ্যাসটা শুধু সাঁওতালি না, সমস্ত ভাষাতে এই বিশ্বায়নের যুগে প্রিন্ট মিডিয়ার দিকে ছেলেমেয়েরা আকৃষ্ট হয় না। ওই জন্য আমরা দেখি এখনকার যতই শিক্ষিত ছেলেমেয়েরা, গ্রাজুয়েট ইংলিশ অনার্সের ছেলেমেয়েরা নির্ভুল দরখাস্ত লিখতে পারে না। আমি ব্যাংকে একবার অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছি, একটা ছেলে আমার সাথে খুব ঝগড়া টগড়া করলেন 2014 সালে বনগাঁর কাছে একটা, আমি চাঁদপাড়া একটা ব্রাঞ্চে ছিলাম। তা এত তর্ক করলেন, তো আমি বললাম ভাই একটা অ্যাপ্লিকেশন দাও, তোমার যদি এতই সমস্যা থাকে অ্যাপ্লিকেশন দাও, আমি পরে করবো, টিফিন আওয়ারের পরে। তো উনি যা অ্যাপ্লিকেশন লিখলেন, তার আগে আমার কাছে তো প্রচন্ড ইংরেজিতে একদম তর্ক তর্ক। তখন আমি বললাম আচ্ছা ভাই কোথায় পড়েছো? উনি খুব একটা নাম করা স্কুলেরই নাম বললেন, কল্যাণীতে উনি পড়তেন। তো যাই হোক, তখন আমি বললাম তুই এটাতে ইংরেজিতে যা লিখি তুই তো পাসই করতে পারবে না, আর আমার সাথে এরকম একটা গ্রামার বহির্ভূত ইংলিশ বলে গেলে কোথায় পড়াশোনা করি? তখন আমি বললাম তা এটা শুধু দোষ নয়, এখন হচ্ছে এই যে মোবাইলটা আমরা হাতে নিচ্ছি, আমাদের যে মেসেজ করার যে আমরা
চ্যাটিং করার যে সিস্টেম সেটা চলে এসেছে, ফলে প্রিন্ট মিডিয়ার কদরটা আধুনিক বা বর্তমান যুব সমাজের কাছে একটু কমে গেছে। কিন্তু তবু বলবো এগুলো কখনো উঠবে কখনো নামবে, কিন্তু ফল্গু ধারার মতো সাহিত্য তার গতিতে এগিয়ে চলবে। না হলে এখনো সাহিত্য কেন চলছে? এখনো তো বই মেলায় আমাদের ভিড় হয়, ঠিক আছে, আমরা বই বিক্রি করে আমরা হয়তো বেশি উপার্জন করতে পারবো না, কিন্তু মানুষের মনস্তত্ত্বটা আমরা পরস্পরের কাছে পৌঁছে দিতে পারছি। কারণ আমাদের ভাবের আদান প্রদানের একমাত্র মাধ্যম কিন্তু বই, আর সেই বইয়েই প্রথম সোপান হচ্ছে আমাদের পত্র পত্রিকা। কারণ সঠিকভাবে সুশান্ত সরেন বলেছেন, এখন অনেকে আমাদের লিখছে কিরকম, পত্র পত্রিকাতে না দিয়ে সরাসরি বই ছাপাচ্ছে, ফলে তাদের লেখার কোয়ালিটিটা কষ্টি পাথরে যাচাই হচ্ছে না। আগে যে কেউ বইটা ছাপাতো না, আগে দেখে যে পাবলিক এটাকে মেনে নিচ্ছে কিনা। আমাদের কফি হাউসের আড্ডা তো আমরা জানতাম, এখন না হয় আড্ডা তো কেমন হয়ে গেছে জানি না, কফি হাউসে কিন্তু লেখকরা আড্ডা মারতেন, বা কবি সাহিত্যিকরা নিজেরা মাঝে মাঝে আড্ডার মাধ্যমে নিজের লেখাগুলোকে যাচাই করে নিতেন। এই সংস্কৃতিটা সাঁওতালি সমাজে এখন সেভাবে হয়নি। তবে এইটুকু আমি বলবো, আজকে যে এই সুন্দর সন্ধ্যায় সাহিত্য নিয়ে আমরা একটা আলোচনা করতে পারলাম, এটা জন্য সাহিত্য একাডেমিকে আমরা অতি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং আরও আশা রাখছি একটু বড় ধরনের হলডে প্রোগ্রাম যদি করা যায়, কেননা সবাই না বলার অনেক কিছু থাকলেও পুরো বলতে পারছে না, ফলে বলার সুযোগটা থাকছে না। কারণ এই সাঁওতালি সাহিত্য যেটাকে আমরা খুবই অবজ্ঞার চোখে দেখি, অথচ সাঁওতালি ভারতবর্ষের প্রাচীনতম ভাষার অন্যতম। বাংলা ভাষার এবং অন্যান্য ভারতীয় ভাষা দেশি শব্দ হিসেবে যা ব্যবহার করা হয় প্রায় অর্ধেকেরও বেশি সাঁওতালি থেকে নেওয়া হয়। কাজে এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে আলোচনার একটা সুযোগ যদি সাহিত্য একাডেমি হলডে প্রোগ্রামের মাধ্যমে দেন, আমার মনে হয় বিষয়গুলো জানা যাবে। অন্যথায় উপর আমরা শুধু জানলাম, ব্যাপারটা এরকম হলো, মাংস তরকারির রান্নার সময় গন্ধটা পেলাম, মাংসটা খেতে পারলাম না, এই ছোট অনুষ্ঠানটা ঠিক সেরকম হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, আমি আমার সভাটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু তার আগে একটা তথ্য দিয়ে দিই, আমাদের পত্রপত্রিকা নিয়ে সেরকম সেন্সাস হয়নি, কিন্তু আমরা যেটা পেয়েছি, এই কিছু কিছু লেখক তো করেছেন, আমি পরিমল হেমব্রমের কথাটা বলবো। উনি একটা ভালো তথ্য দিয়েছিলেন আমাদের, 1890 থেকে 2003 পর্যন্ত আমাদের পত্রপত্রিকা যা প্রচারিত প্রকাশিত হয়েছে তার সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি 237টা ম্যাগাজিন কিন্তু পাবলিশড হয়েছিল। তার মানে 2003 সালের পর এখন থেকে আর কোনো লেখক বা কোনো গবেষক সেগুলোকে সংখ্যা দেননি, সংখ্যাটা আরো বেশি হবে, ওটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের লেখকের সংখ্যা তখনই প্রায় 650 ছাড়িয়ে গেছে, মানে উনি যেগুলো লিখেছেন যাদের নাম দিয়েছেন, কিন্তু সেখানে দেখছি অনেকের নাম বাদ গেছে। কাজে এটা আমি ধরেই নিতে পারি প্রায় 1,500-এর বেশি সাঁওতালি লেখক কবির সংখ্যা কিন্তু হবে। সুতরাং আমরা হতাশাবাদী নই, আমরা আশাবাদী। আর এটাই তো বলে যে আশা সবসময় থাকা উচিত। জীবনের মধ্যে হতাশা একবার এসে গেলে সবকিছু শেষ হয়ে যায়। সুতরাং আমরা হতাশাবাদী নই, আমরা আশাবাদী। যাই হোক, আমি এই কথা বলেই আজকের আমার সেশনটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। এবার সাহিত্য একাডেমির কর্তৃপক্ষের কাজ। নমস্কার, জয়।